বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস দেখা যাচ্ছে যে গত কিছু সময় ধরে আমেরিকার মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একজন বিখ্যাত দার্শনিক এবং ইতিহাসবিদকে নিয়ে বেশ চর্চা হতে শুরু হয়েছে। আর তিনি হলেন 1400 ও 1500 শতকের একজন মুসলিম মনীষী, যিনি ইবনে খালদুন নামে পরিচিত। আর এই মুসলিম মনীষীকে এই সময় হঠাৎ করে এত স্মরণ করার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ, আর সেটি হলো তার ভবিষ্যৎবাণী বা থিওরি। এই থিওরিটি তিনি প্রায় 5 থেকে 600 বছর আগে তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছিলেন। এই থিওরি এত পুরানো হলেও আজকের দিনে সুপার পাওয়ার আমেরিকার জন্য এক সতর্ক বার্তা হয়ে উঠেছে, কারণ তার এই থিওরির আলোকে অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন যে যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা কোনো অবস্থাতেই টিকে থাকতে পারবে না। এমনকি বিশ্বযুদ্ধ না হলেও ইবনে খালদুনের মতে আমেরিকান সাম্রাজ্য অচিরেই ধ্বংস হয়ে যাবে, এমনকি এই পৃথিবীতে তাদের আধিপত্যের অবসানও ঘটে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 5 থেকে 600 বছর আগে এই থিওরিতে এমন কি লেখা ছিল যা আজকের আমেরিকানদের চিন্তায় ফেলে দিয়েছে? আর যার এই থিওরি নিয়ে এত আলোচনা, সেই ইবনে খালদুন আসলে কে ছিলেন? তাহলে চলুন আমরা একে একে এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সর্বপ্রথম আমরা জেনে নেব ইবনে খালদুনের জীবন সম্পর্কে। ইবনে খালদুনের পুরো নাম ছিল আব্দুর রহমান বিন মুহাম্মদ ইবনে খালদুন। তিনি 1332 সালের 27শে মে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রমজানের একটি দিনে আজকের তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন দার্শনিক এবং ইতিহাসবিদ ছিলেন, পাশাপাশি অর্থনীতিবিদও ছিলেন। তাকে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী হিসেবেও মনে করা হয়। তার সম্পর্কে একটি বিষয় জানলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন যে তাকে আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং জনসংখ্যা তত্ত্বের প্রুফ ফাদার বা প্রতিষ্ঠাতা পিতার মর্যাদা দেওয়া হয়। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কাজ হলো আল মুকাদ্দিমা, যা পশ্চিমা বিশ্বে এটিকে ইন্ট্রোডাকশন বা ভূমিকা নামে চেনা হয়। ইবনে খালদুনের 3টি বিখ্যাত থিওরি রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি হলো আশাবিয়া। আর এই আশাবিয়া থিওরিই আজকের আমেরিকাতে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আশাবিয়া হলো একটি আরবিক শব্দ, আর এর সঠিক অর্থ বা সংজ্ঞা আমরা পরে বিস্তারিতভাবে জানতে পারবো। তবে আপাতত এতটুকু বুঝে নেওয়া জরুরি যে আশাবিয়াই হলো সেই শক্তি বা ঐক্যের অনুভব যার মাধ্যমে একটি জাতি, একটি সভ্যতা বা বড় বড় সাম্রাজ্য গড়ে তোলে উন্নতির চূড়ায় পৌঁছে যায়। কিন্তু একইভাবে যখন এই আশাবিয়া দুর্বল হয়ে যায় তখন সেই জাতি বা সভ্যতা খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে পড়ে, সেই সাম্রাজ্য ভেঙে যায়। অর্থাৎ যে জাতির মধ্যে আশাবিয়া শক্তিশালী হয় তারা উন্নতি করে, নেতৃত্ব দেয়, আর যাদের আশাবিয়া দুর্বল হয়ে যায় তারা ধ্বংস হয়ে যায়। আর যে সমাজের মধ্যে যদি আশাবিয়া না থাকে বা যার আশাবিয়া দুর্বল হয়ে যেতে শুরু করে, সেই সমাজ দ্রুত পতনের দিকে যেতে থাকে, এমনকি খুব অল্প সময়ের মধ্যেই তার নাম নিশান ইতিহাস থেকে মুছে যায়। যদি ইতিহাসের দিকে নজর দেওয়া হয় তাহলে দেখা যাবে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে সবই আশাবিয়া শক্তির উপর দাঁড়িয়েছিল, এবং পরে যখন তাদের পতন হয়েছে সেটাও হয়েছে আশাবিয়া দুর্বল হয়ে যাওয়ার কারণেই। উদাহরণ হিসেবে আরব মুসলমানদের কথাই ধরুন, যখন ইসলামের আহ্বান তাদের সামনে আসে তখন তারা সংখ্যায় খুবই কম ছিল, আশেপাশের শক্তিশালী জাতিগুলোর তুলনায় তারা পিছিয়ে ছিল, তাদের না ছিল আধুনিক জ্ঞান আর না ছিল উন্নত অস্ত্র। কিন্তু এত কিছুর পরেও পরবর্তী 30 থেকে 40 বছরের মধ্যে তারা পৃথিবীর দুটি সবচেয়ে বড় শক্তিকে, পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যকে মাটিতে নামিয়ে আনে। আর এই বিপুল বিজয়ের একমাত্র কারণ ছিল তাদের কাছে যদিও বাহ্যিক কিছুই ছিল না, কিন্তু তাদের ভিতরে ছিল প্রবল আশাবিয়া, ঐক্য, আত্মত্যাগ, বিশ্বাস, পারস্পরিক সংহতি। ঠিক একই রকম ঘটনা আমরা ওসমানীয়দের ইতিহাসে দেখতে পাই। একসময় একটি ছোট্ট তুর্কি গোত্র, যাদের বসবাসের জন্য পর্যন্ত স্থায়ী ঘর ছিল না, তারা যেখানে তাঁবু ফেলত সেখান থেকে তাদের তাড়িয়ে দেওয়া হতো, তবুও তাদের কাছে এক জিনিস ছিল আশাবিয়া। আর এই আশাবিয়ার শক্তিতেই তারা পরবর্তী কয়েক দশকের মধ্যে এমন এক সাম্রাজ্য গড়ে তোলে যা পরবর্তী বহু শতাব্দী ধরে বিশ্বে একমাত্র সুপার পাওয়ার হিসেবে টিকে থাকে। ঠিক এই দৃশ্য আবারও দেখা যায় রোমান ও মঙ্গল সাম্রাজ্যের ইতিহাসেও। যখন তাদের আশাবিয়া শক্তিশালী ছিল তারা যেন আকাশ ছুঁয়ে ফেলেছিল, আর যেই মুহূর্তে থেকে আশাবিয়া দুর্বল হতে শুরু করে তখন সাম্রাজ্যগুলোর পতনেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তারা মাটিতে গড়িয়ে পড়ে। এখন অবাক করার মতো বিষয় হলো
হলো নিজেদের অনেক আমেরিকান বিশেষজ্ঞ স্বীকার করছেন যে বর্তমান বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকার সাথেও ঠিক এমনই ঘটে চলেছে। প্রতিটি পার হওয়া মুহূর্তের সঙ্গে সঙ্গে আমেরিকার আশাবিয়া দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। এবং কেন এমন হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের আগে আশাবিয়া শব্দটার অর্থ গভীরভাবে বুঝতে হবে। আশাবিয়া আসলে কি, এই প্রশ্নের উত্তর বহু বিস্তৃতভাবে দেওয়া যায়, কিন্তু যদি সহজ ভাষায় বলি, এক শব্দে যদি বোঝাতে হয় তাহলে বলা হয় যে আশাবিয়া মানে ঐক্য। এটা এক এমন শক্তি যা একটি সমাজের মধ্যে বিরাজ করে। এটি মানুষের একত্রিত রাখে, এটি লক্ষ্য বা আদর্শের জন্য একজোট রাখে, এটি মানুষকে ঐক্যের জন্য উদ্বুদ্ধ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মানুষ একে অপরের কাছাকাছি আসতে চায়, একে অপরের সঙ্গে থাকতে পছন্দ করে? কারণ তাদের মধ্যে একই রকম অনুভূতির মিল থাকে, মানসিকতা বা বিশ্বাসের মিল থাকে। এই অনুভূতির মিলই হচ্ছে আশাবিয়া। আর এই আশাবিয়া ধর্মের ভিত্তিতে হতে পারে, সংস্কৃতির ভিত্তিতে হতে পারে, ভাষার ভিত্তিতে হতে পারে, এমনকি জাতিগত বা বর্ণগত ভিত্তিতে হতে পারে। কখনো কখনো একটি সমাজে এই আশাবিয়া এতটাই শক্তিশালী হয় যে তা পুরো জাতিকে বদলে দেয়। ইতিহাসে আমরা বারবার এমন জাতি দেখেছি যারা সংখ্যায় ছিল খুবই কম, ছোট ছোট গোত্রের মতো জীবনযাপন করত, কিন্তু হঠাৎ করে তারা গোটা দুনিয়ার উপর ছড়িয়ে পড়েছে, বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। এবং সেই সাম্রাজ্যগুলো এত শক্তিশালী হয়ে উঠেছিল যে দূর দূরান্ত পর্যন্ত কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারত না। এই বিস্ময়কর কৃতিত্ব তারা অর্জন করতে পেরেছে শুধুমাত্র আশাবিয়া এবং ঐক্যের শক্তির মাধ্যমে। মানে হয়তো তারা সবাই একই ধর্মের অনুসারী ছিল, আর সেই ধর্মের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তারা এই সব কিছু করেছিল। হয়তো তাদের ভাষা ছিল এক, আর নিজেদের ভাষাকে রক্ষা করার জন্য, সম্মানিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে উঠেছিল। আর না হয় তাদের জাতিগত পরিচয় ছিল এক, এবং সেই জাতিকে বিশ্বের উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা এই অসাধারণ কৃত্যগুলো করেছিল। উদাহরণ হিসেবে রোমান এবং মঙ্গলদের কথাই ধরুন, তাদের ক্ষেত্রে জাতিগত ঐক্যের ব্যাপারটি ছিল প্রধান। তারা নিজেদের জাতিকে যে কোনো মূল্যে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিল। অন্যদিকে আপনি যদি সপ্তম শতাব্দীর মুসলমানদের দিকে তাকান, যারা মাত্র 30 থেকে 40 বছরের মধ্যে আধা পৃথিবীকে নিজের আধীনে নিয়ে এসেছিল, তাদের মূল চালিকা শক্তি ছিল ধর্ম। তারা সবাই একই ধর্মে বিশ্বাস করত, আর তাদের আসল শক্তি ছিল সেই ধর্ম, সেই বিশ্বাস, সেই ঈমান। ঠিক একই রকম ভাবে 1971-এ সমস্ত বাঙালিকে একত্রিত করতে পারা গিয়েছিল শুধুমাত্র ভাষাগত কারণে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। যখন আমরা আশাবিয়ার কথা বলি, তখন সেটি শুধু ধর্ম নয়, বা শুধু জাতি নয়, বা শুধু ভাষা নয়, বরং এই সবকিছুর সম্মিলিত একটি ঐক্য। আর যখন এই আশাবিয়া থাকে, তখন মানুষ কোনো কাজ শুধু ভয়ে নয়, কোনো স্বার্থের কারণে নয়, বরং হৃদয়ের অন্তরস্থল থেকে নিঃস্বার্থভাবে করে। সেই কাজ করে বিশ্বাস থেকে, অনুভূতি থেকে, ভালোবাসা থেকে। আর এই হৃদয় থেকে উৎসারিত কাজ হয়ে বদলে দেয় ইতিহাস। এখন আপনি যদি আধুনিক পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে সব দেশ আজ দ্রুত উন্নতি করছে, যারা আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যেও এই আশাবিয়ার উপাদানগুলো বিদ্যমান আছে। যেমন চীনে চাইনিজ জাতিসত্তা খুবই শক্তিশালী। বাংলাদেশ যেমন বাংলাদেশি ন্যাশনালিজম, মানে বাংলাদেশের জাতীয়তাবাদ, যা সকলকে একত্র করে তৈরি হয়েছে। ভারতের ক্ষেত্রে এটি রাষ্ট্রবাদ হিসেবে প্রাধান্য পায়। রাশিয়াতেও এই জাতিগত ঐক্যের প্রভাব খুবই দৃঢ়ভাবে দেখা যায়। মানে আপনি পৃথিবীর যেখানেই তাকান না কেন, আপনি আশাবিয়ার কোনো না কোনো রূপ ঠিকই খুঁজে পাবেন। তবে এখন আসা যাক আমেরিকার প্রসঙ্গে। সত্যি করে বলুন তো, আপনাদের কি মনে হয় আজকের আমেরিকায় কোনো শক্তিশালী আশাবিয়া এখনো বিদ্যমান আছে? হয়তো কেউ কেউ বলবেন হ্যাঁ আছে, কিন্তু বাস্তবতা হলো আজকের আমেরিকায় সেই আশাবিয়া, সেই জাতীয় ঐক্য, সেই একাত্মবোধ প্রায় ধ্বংসপ্রাপ্ত। যদিও এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে একসময় আমেরিকার মধ্যেও এক কঠিন জ্বলন্ত আশাবিয়া ছিল। আর ইতিহাসের অন্যান্য সাম্রাজ্যের মতোই আমেরিকাও তার সমস্ত উন্নতি, বিস্তার, শক্তি ও আধিপত্য এই আশাবিয়া থেকে লাভ করেছিল। বিশেষ করে 1950-এর দশক পর্যন্ত আমেরিকা ছিল এক ইউনাইটেড আমেরিকা, এক অভিন্ন পরিচয়, এক স্বপ্ন, এক জাতীয় আবেগের কেন্দ্রবিন্দু। আপনি শুনে হয়তো অবাক হবেন, আজকের দুনিয়ায় প্রায় প্রতিটি যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়া আমেরিকা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর্যন্ত নিজে থেকে লিপ্ত হতে চায়নি, বরং যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জাপান যখন পার্ল হারবারে হামলা করলো, তখন বাধ্য হয়ে আমেরিকা যুদ্ধতে নামে। কেন? কারণ তখন আমেরিকা ছিল আমেরিকান ফার্স্ট নীতির অনুসারী। তাদের কাছে বিশ্বের চেয়ে নিজের দেশের স্বার্থ ছিল প্রধান। আজ সেই আমেরিকায় নিজ দেশের মানুষেরাই সোশ্যাল মিডিয়ায় ওপেনলি বলছে যে আমাদের দেশে এখন আর কোনো জাতীয় ঐক্য নেই। আজকের আমেরিকান সমাজের সেই আশাবিয়া নেই, যেটা আসলে কোনো সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ ছিল। আজ আমেরিকায় বসবাস করে অধিকাংশ মানুষই এই প্রশ্ন করে না, আমি কোথা থেকে এসেছি, আমার জাতি কি, আমার ভাষা কি, আমার সংস্কৃতি কি, এমনকি আমার দেশ কি। এই প্রশ্নটা যেন হারিয়ে গিয়েছে। আপনি শুনে হয়তো অবাক হবেন, এই দেশ যার হাতে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, সেই দেশ থেকে আজ বহু রিপোর্ট আসছে যে অসংখ্য আমেরিকান আজ আর আর্মিতে যোগ দিতে চায় না। অনেকেই আর্মিকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ তারা দেশের জন্য মরার মতো ভালোবাসা অনুভবই করে না।
এইসব কারণে মানুষ চিন্তিত থাকে। আর আপনারাও নিশ্চয় নির্বাচনে দেখেছেন এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আমেরিকা বাইরে পৃথিবীতে এতটা জড়িয়ে থাকে কেন। এর প্রভাব পড়ে আমেরিকান সাধারণ মানুষের জীবনের উপর, কারণ যেসব রিসোর্স বা সম্পদ আমেরিকার মানুষদের জন্য ব্যবহৃত হতে পারত সেগুলোর অনেকটাই বাইরের যুদ্ধক্ষেত্রে ব্যয় হয়ে যায়। তবুও এইসব ঘটতে থাকে কারণ আমেরিকাতে যারা উপরের আসনে বসে আছেন তারা এগুলো করতে চান, হয় অস্ত্র শিল্পের স্বার্থে, না হয় অন্য আর্থিক লাভের জন্য। আর এটি এমন একটি কারণ হয়ে দাঁড়িয়েছে যার ফলে আমেরিকার বহু তরুণ মিলিটারি জয়েন করার আগ্রহ হারিয়ে ফেলেছে, তাদের মানসিকতা বদলে যাচ্ছে। এমন অনেকেই আছেন যারা ছোটবেলায় স্বপ্ন দেখতেন যে নেভি বা এয়ারফোর্স ক্যাপ্টেন হবেন, কিন্তু বড় হয়ে যখন দেখেন যে সবকিছুই কেবল ব্যবসার স্বার্থে চলছে তখন তারা সেই স্বপ্ন থেকে সরে আসেন। আশাবিয়া অর্থাৎ জাতিগত ও সংস্কৃতিগত সংহতির প্রশ্নই আসে না, কারণ আমেরিকায় প্রতিটি জাতি ও গোষ্ঠীর মানুষ বসবাস করে, সাদা, কালো, বাদামি সব রঙের মানুষ, যাদের সংস্কৃতি, ভাষা, ধর্ম, মূল্যবোধ, ভবিষ্যৎ ও উদ্দেশ্য একে অপরের থেকে একদম আলাদা। আর রাজনীতিকরা সেটাকে কাজে লাগিয়ে ভাগ করে রেখেছে। আর অর্থনৈতিক দিক থেকে দেখা যায় ধনী ও গরিবের মধ্যেকার ব্যবধান চরমভাবে বেড়েও গিয়েছে। আর মিলিটারি পরিস্থিতি সম্পর্কে তো আপনাদেরকে অনেকটা বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো এটি এখন আমেরিকার সুরক্ষার চেয়ে বেশি ব্যবসা নির্ভর হয়ে উঠেছে। তো এটাই ছিল আশাবিয়া এবং আমেরিকার সংক্রান্ত কিছু ভাবনা ও বাস্তবতা, যেটি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আর আশা রাখছি আপনারাও এটিকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই।